আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রত্যেককে স্বাগত, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা ও বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সঙ্গে আছি জিয়াউল হক সবুজ। কিছুক্ষণের মধ্যে আমাদের আলোচনায় এসে যুক্ত হবেন জনাব সুলতান মাহমুদ, ডেপুটি এডিটর দৈনিক আমার দেশ। আমরা আলোচনার আগেই প্রথমেই দিনের যেসব পত্রপত্রিকা রয়েছে সেসব পত্রপত্রিকার শিরোনামগুলো আগে দেখে নিতে চাই। শুরুতেই প্রথম আলোর প্রধান শিরোনাম, জনপ্রশাসন পুলিশ শিক্ষায় আরও পরিবর্তন আসছে। মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও আইজিপি পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। চুক্তিতে থাকা 9 জন সচিব ও জ্যেষ্ঠ সচিবের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অব্যাহতির আবেদন, নতুন উপাচার্য নিয়োগের প্রস্তুতি চলছে। অর্ধশত পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মধ্যে বেশ কিছু পদে পরিবর্তন আসতে পারে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আরেকটি শিরোনাম, কিছুটা কম দামে সরকারি তেল ডাল কিনতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে 2 নারী সড়কে পড়ে যান। রাজধানীর উত্তরার 12 নম্বর সেক্টরের খালপাড় এলাকায় এই ঘটনা ঘটে। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম, 26শে মার্চ ঘিরে প্রত্যাবর্তনের ছক, নিষিদ্ধ আওয়ামী লীগের। গোয়েন্দা প্রতিবেদন, এই পর্যন্ত কার্যালয় খুলেছে 39টি স্থানে। স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে আনুষ্ঠানিক ঘোষণার প্রস্তুতি। আরেকটি শিরোনাম, যেখানে বিদ্যুৎ নিয়ে আওয়ামী লীগের করা সব চুক্তি দেশবিরোধী বলেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। বিগত আওয়ামী লীগের সরকারের সময়ে ভারতসহ বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে করা বিদ্যুৎ ক্রয় চুক্তিকে দেশের স্বাধীনতার জন্য মারাত্মক ধরনের হুমকি হিসেবে দেখছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। আরেকটি মন্তব্য প্রতিবেদন, সেখানে হাদি হত্যায় ভারত এবং গোয়েন্দা স্লিপার সেলের সম্পৃক্ততার কথা লেখা হয়েছে, যেটি লিখেছেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, আস্থাহীনতার শেয়ার বাজারে নতুন সরকারের বড় পরীক্ষা। ভালো শেয়ারের যোগান না থাকায় বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিয়েছে, জানিয়েছেন ডক্টর এবি মির্জা মোহাম্মদ আজিজুল ইসলাম। শেয়ার বাজারের উন্নয়ন সামষ্টিক অর্থনীতির মৌলিক সূচকগুলোর উন্নতির উপর নির্ভর করবে, জানিয়েছেন অর্থনীতিবিদ আবু আহমেদ। অনেক বিনিয়োগকারীর জানে না বিনিয়োগের শিক্ষার সুযোগ আছে, অজিদ হাসান শাহ। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য। বিডিআর নামে ফিরছে বিজিবি, নতুন করে তদন্ত করবে বর্তমান সরকার। আওয়ামী লীগের সম্পৃক্ততার কথা বলেছিল অন্তর্বর্তী সরকারের তদন্ত কমিশন। সেনাপ্রধান বলেছিলেন পিলখানা হত্যাকাণ্ড বিডিআর সদস্য দ্বারা সংঘটিত, এখানেই ফুল স্টপ, কোনো ইফ বাট নেই। দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম, পদায়নে পেশাদার, সৎ ও যোগ্যতায় প্রাধান্য, ঢেলে সাজানো হচ্ছে পুলিশকে, নতুন আইজিপি হোসেন ফকির। আরেকটি শিরোনাম, শোকাবহ পিলখানার ট্রাজেডি দিবস আজ। বগুড়া 6 ও শেরপুর 3 আসনে নির্বাচন হবে আগামী 9 এপ্রিল, জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড বিষয়ক সভা অনুষ্ঠিত। 10 মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন তারেক রহমান। 14 উপজেলায় পাইলটিংয়ের মাধ্যমেই চালু হচ্ছে এই কার্যক্রম। আরেকটি শিরোনাম, প্রধানমন্ত্রীর পদক্ষেপে অপহরণের 1 ঘন্টার মধ্যে স্কুল ছাত্র উদ্ধার। দৈনিক নয়া দিগন্তের প্রধান শিরোনাম, সড়কে অদৃশ্য টোলপাজা, প্রতিদিন শত কোটি টাকার চাঁদাবাজি, ভাগ যাচ্ছে সিন্ডিকেট প্রভাবশালী কতিপয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে। পরিবহন ব্যয় বাড়ছে, পণ্যের দাম চড়ছে। শৃঙ্খলা ফেরাতে চাই ডিজিটাল নজরদারি ও কঠোর অভিযান। আরেকটি শিরোনাম, নিয়মিত ব্যাচের কর্মকর্তাদের মধ্যে অস্বস্তি, চুক্তিভিত্তিক নিয়োগ পেতে যাচ্ছেন 1 ডজন সচিব। পুলিশের নতুন আইজি আলী হোসেন ফকির। প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ফ্যামিলি কার্ড বিষয়ক আলোচনায় জানিয়েছেন 10 মার্চ 14 উপজেলায় ফ্যামিলি কার্ড চালু করবে সরকার। রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, প্রধানমন্ত্রীর নির্দেশনা, খুলছে রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা। আরেকটি শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, প্রধানমন্ত্রীর পদক্ষেপ, অপহরণের 1 ঘন্টার মধ্যে স্কুল ছাত্র উদ্ধার। অন্তর্বর্তী সরকারের 1.5 বছর, 4 অর্জনের পালকে যুক্ত 3 ব্যর্থতা, সুবিধা পাবে না 6 শ্রেণীর মানুষ। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, সারের বাড়তি দর, চাপে কৃষক, ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা। শুল্ক নিয়ে বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তা আরও বাড়ল।
ঋণ নিয়ে নতুন সরকারের সঙ্গে বসছে IMF, উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আসছে। দেশে 8 বছরে নতুন 12 মাদক। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, চাঁদাবাজিতে সক্রিয় 18 গ্রুপ। শিক্ষা নয়, ব্যবসায়ী হলো মূল লক্ষ্য। জনপ্রশাসনের শুদ্ধি অভিযান, বন্ধ হতে পারে ব্যাজভিত্তিক রাজনীতি। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের আরেকটি শিরোনাম, ফ্যামিলি কার্ড দেয়া শুরু 10 মার্চ, কার্ডধারীরা প্রতি মাসে পাবেন 2,500 টাকা। আদানি ইস্যুতে যুদ্ধ করা যাবে না, ইকবাল হাসান মাহমুদ। শিক্ষা নয়, ব্যবসায়ী হলো মূল লক্ষ্য। অনিয়ম দুর্নীতির চক্রে বন্দী প্রাইভেট বিশ্ববিদ্যালয়। নতুন আইজিপি আলী হোসেন ফকির। চাঁদাবাজি নিয়ে শিরোনামের মধ্যে যেখানে বলা হয়েছে মোহাম্মদ আদাপুর নিয়ে, আদাবর সেখানে মাস কয়েক কোটি টাকার চাঁদাবাজি। আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ, অভিযুক্তদের বিরুদ্ধে অ্যাকশনে পুলিশ গ্রুপ। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, সক্ষমতা হারিয়ে ধুঁকছে বেসরকারি খাত। ঘুরে দাঁড়াতে সরকারের নীতির দিকে তাকিয়ে আছেন উদ্যোক্তারা। ব্যক্তি খাতের হালচিত্র, যেখানে বাণিজ্য ছাড়িয়ে নানা শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি। আরেকটি শিরোনাম ফ্যামিলি কার্ড নিয়ে, ফ্যামিলি কার্ড বিতরণ 14 মার্চ, 10 মার্চ থেকে প্রথমে 14 উপজেলায় শুরু হবে। দৈনিক দেশ রূপান্তর, পুলিশ হত্যারও তদন্ত হবে, নতুন সরকারের বিশেষ বার্তা। আরেকটি শিরোনাম, সচিবালয় বৈঠকে প্রধানমন্ত্রী, বন্দরের টার্মিনাল ব্যবস্থাপনা বিদেশি কোম্পানিকে দেবে না সরকার। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, নতুন আইজি নিয়োগ, শীর্ষ পদে আসছে আরও পরিবর্তন। আটঘাট বেঁধে মাঠে নামছে সরকার। আরেকটি শিরোনাম, স্থানীয় সরকার নির্বাচনে সাংগঠনিক শক্তি প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে জামাত। দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম, পরিবহন থেকে চাঁদা তোলে মালিক শ্রমিকদের 932টি সংগঠন। আরেকটি শিরোনাম, ট্রাম্পের নতুন বৈশ্বিক শুল্ক কার্যকর হল 10% হারে, লেনদেন ঘাটতি কমানোর উদ্যোগ। রাষ্ট্রীয়ভাবে গম কেনার পরও যুক্তরাষ্ট্র থেকে কমেছে বাংলাদেশের আমদানি। দৈনিক মানব জমিনের প্রধান শিরোনাম, অনন্য দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর, পদক্ষেপ গ্রহণের 1 ঘন্টার মধ্যে উদ্ধার স্কুল ছাত্র। বগুড়া 6 ও শেরপুর 3 আসনে ভোট 9 এপ্রিল, আইনের শাসন এবং বিনা বিচারে আটক নিয়ে তাদের আরেকটি শিরোনাম। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার, গভর্নমেন্ট এইমস টু গ্র্যাজুয়ালি ইস্যু 2 crore family cards, pilot phase in 14 উপজেলাস। কন্টেইনার টার্মিনাল ডিল, safeguard national interest, said Tariq Rahman. 2024 Inquiry Commission, evidence found against top military officials, politicians. Another English daily, The New Age, their main headlines, 17 years of BDR carnage, victim families want trial of conspirators. Another headlines, city mosquito density reaches alarming level. Another English daily, The Daily Observer, their main headlines, women to top family card beneficiary list. 180-day plan to boost gas supply, reduce LNG cost. PM's advisors assigned portfolios. এই ছিল আজকের বিভিন্ন শিরোনামগুলো। আমাদের মধ্যে এর মধ্যে এসে উপস্থিত হয়েছেন দৈনিক আমার দেশের ডেপুটি এডিটর জনাব সুলতান মাহমুদ। আর আপনাকে শুরুতেই যে বিষয়টা আপনার কাছে জানতে চাইবো, যে আজকে পিলখানা হত্যাকাণ্ডের 17 বছর, সেই সাথে জাতীয় শহীদ সেনা দিবস। এই যে 74 জন হত্যার ঘটনায় অনেকে সাজা পেয়েছেন, কিন্তু অনেকেই বলা হচ্ছে এই ঘটনার যারা মাস্টার মাইন্ড ছিলেন তারা এখনও আড়ালে। তাদেরকে আসলে বিচার করে কখন বিচার নিষ্পত্তি করা সম্ভব হবে? ধন্যবাদ আপনাকে। যে বিষয়টি আপনি শুরুতেই এনেছেন, এটি 17 বছর আগে ঘটলেও যারা ভিকটিম, এবং শুধু তারা না, সারা দেশের মানুষের স্মৃতিতে কিন্তু এটি একটি বড় ঘটনা হয়ে রয়ে গেছে। এবং আপনি দেখবেন যে এটিকে নিয়ে যে মামলা খেলা যেটি হলো, আমি খেলা শব্দটি বললাম আপনাকে, সেটি হলো নানান বিচার বিশ্লেষণে মানুষের দৃষ্টিকে ভিন্ন দিকে প্রবাহিত করবার জন্য যে কাজগুলো হয়েছে, মানুষ কিন্তু সেটিকে গ্রহণ করে নাই। সবাই কিন্তু সেটিকে নেতিবাচকভাবেই দেখেছে। এই ঘটনাটিকে আড়াল করবার জন্য অসংখ্য নতুন ঘটনা কিন্তু ঘটানো হয়েছে। গত 17 বছরের কথা আপনি বলছেন, কিন্তু প্রিভিয়াস গভর্নমেন্টের সময় যখন এই ঘটনাটি প্রথমে এই সরকার আসবার পরেই যে ঘটনাটি ঘটল, আমরা মাঠের কর্মী হিসেবে কিন্তু সেদিনকে একবারে স্পটে
একবারে পিলখানায় সেদিনকে আমরা দরবার হলে যে ঘটনাটি ঘটে তার আগেই কিন্তু আমাদের অ্যাসাইনমেন্ট ছিল, আমরা তখন ফিল্ডে কাজ করি যখন, যারা বিশেষ করে প্রাইম মিনিস্টার এবং রাষ্ট্রপতির কাভারেজের সাথে সংযুক্ত, তাদের কিন্তু প্রাইম মিনিস্টারের মুভমেন্ট বা রাষ্ট্রপতির মুভমেন্ট সম্পর্কে তারা জানেন এবং কখন কোথায় কী হচ্ছে খোঁজখবর রাখেন, যাতে সেটি পরিপূর্ণভাবে কাভারেজটা দিতে পারি। তো সে বিষয়ে অ্যালার্ট ছিলাম এবং আমি নিজে তখন ওই দিনের ঘটনাতে যখন একেবারে প্রাইমারি লেভেলে যখন ঘটনাটি ঘটে, মেজর জেনারেল শাকিল তখনই জীবিত আছেন যখন ঘটনাটি ঘটে, তখন এই মুহুর্মুহুর শব্দগুলির আমরা তখন স্টেশন থেকে সরাসরি সেখানটাতে চলে গেলাম ঘটনা কি। কিন্তু আমরা একটু দূরে, আপনি ওখানটাতে দেখবেন যে জিগাতলার পাশে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল একটা আছে, আমরা সে পর্যন্তও যেতে পারছিলাম না, কখন গুলি এসে কার গায়ে লেগে যায় আমাদেরকে সবাইকে সতর্ক করছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশ এবং জনতা। এবং তার মধ্য দিয়ে যে ঘটনাটি ঘটলো এবং আমরা তার ধারাবাহিকতা যেভাবে পরে শুনলাম এবং মামলা যেটি হলো এবং ওই ঘটনার সমাপনী যেটি হলো, যে নাটকটি মঞ্চায়ন করা হলো, মঞ্চস্থ করা হয়েছিল, কারা কিভাবে সেখানটাতে ঢুকলেন এবং হাত উঁচু করে এবং তারা একবারে ত্রাতা হিসাবে সেখানটাতে আবির্ভূত হলেন, যে তারা গেলেন আর সব থেমে গেল। কিন্তু টোটাল ঘটনাটি কিন্তু নাটকীয় মনে হয়েছে, শুধু যারা ওখানটাতে কাছে ছিল তারা নয়। আপনি প্রধানমন্ত্রীর মুভমেন্টের কথা বলছিলেন, সেটা কি আসলে কোনো ইঙ্গিত বহন করে? সেটি তো অবশ্যই ইঙ্গিত বহন করে, কারণ আপনি দেখবেন যে প্রধানমন্ত্রী দরবার হল থেকে বেরিয়ে আসবার পরপরই যখন এই ঘটনাটি ঘটে, তখন কিন্তু ভেতর থেকে নানানভাবে নানান জায়গায় যোগাযোগ করা হয়েছে। সেনাবাহিনীতে যেভাবে যোগাযোগ করা হয়েছে, বিডিআর সদর দপ্তর, সেটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারের উচ্চ পর্যায়ে পর্যন্ত, একবারে শীর্ষ ব্যক্তি পর্যন্ত তার সাথে যোগাযোগ করা হয়েছে। সেখান থেকে কিন্তু জুৎসই কোনো মানে আনসার সেখান থেকে তো পাওয়া যায়নি, বা সেটিকে দ্রুত যে অ্যাকশনে যাওয়া সেটি কিন্তু আমরা তখন দেখি নাই। তখনকার প্রেক্ষাপট যদি আপনি বিশ্লেষণ করতে যান, তখন দেখবেন যে সময়টাকে কিভাবে কিল করা হয়েছে। মানে অবস্থাটা এমন ছিল যে যা ঘটবার ঘটে যাক, এবং সেটি ভেতর থেকে কেউ করেছে সেটিও কেন যেন মনে হচ্ছিল না। তখন মনে হচ্ছিল যে বাইরের কোনো দেশ থেকে একটি হেলিকপ্টার সেখানটাতে নামছে, সেখান থেকে কেউ বিদেশি কোনো বাহিনী সেখানটাতে নেমে ম্যাচাকার তৈরি করছে এবং তাদেরকে নিরাপদে চলে যেতে দেয়া হচ্ছে। এবং এই যে সেনা কর্মকর্তাদেরকে যেভাবে মারা হয়েছে এবং তাদেরকে কোথায় পাওয়া গেছে, আপনি দেখেন যে পিলখানার একেবারে যেটা আমরা বলি যে এটাকে কি বলে, হাজারিবাগের ট্যানারির বর্জ্যের যে সুয়ারেজ, সেখান থেকে ডেড বডি বের হলো সেখান থেকে। এবং শুধু কি তাই, এই 57 জন অফিসার কি শুধু গেছে, টোটাল 71 জন সেখানটাতে মারা গেছে। এবং এরপর দেখেন সেই ফ্যামিলিগুলোর উপরে কিভাবে নৃশংসতা চালানো হয়েছে, পরিবারের উপরেও নৃশংসতা চালানো হয়েছে। আমি মাঝখানে একটু যোগ করি, আমরা যেটুকু জানি যে 2024 সালে একটা স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছিল, যেখানে হত্যার পেছনে শেখ হাসিনা বা আওয়ামী লীগের দায় রয়েছে এমন কথা বলা হচ্ছে, নেতাদের নাম আসছে। এই ঘটনার সমন্বয়কারী ছিলেন ফজলে নূর তাপস, এমন কথাও বলা হয়েছে। তাহলে এই যে তদন্ত কমিশন যে রিপোর্টটা দিল, সেটা আসলে জনসম্মুখে প্রকাশ করা হলো না কেন? এখন শহীদ পরিবার সেই দাবিটি জানাচ্ছে, যারা আসলে এই ঘটনার আড়ালে ছিলেন, মাস্টার মাইন্ড ছিলেন, তাদের নাম প্রকাশ করা হোক। দেখেন, এইটির মাস্টার মাইন্ড কে ছিল, কে আড়ালে ছিল, কে নায়ক ছিল, আপনি যেটি বলছেন, সেখানে ফজলে নূর তাপস। শুধু তাপস কেন, সেখানটাতে আমরা জাহাঙ্গীর কবির নানককে ঢুকতে দেখেছি, মির্জা আজমকে একই সাথে ঢুকতে দেখেছি। যে আমি যেটিকে বলছিলাম যে তারা ত্রাতা হিসাবে সেখানটাতে আবির্ভূত হলেন। এবং এর প্রেক্ষাপটে সেখানটাতে আপনি দেখবেন ছাত্রদলের পিন্টু, নাসিরুদ্দিন পিন্টুকে কিভাবে সেই মামলায় অভিযুক্ত করা হলো এবং নির্বিচারে কত মানুষ, আমার যেটা মনে হচ্ছে 61 না 62 জন এ পর্যন্ত মারা গেছে ওই মামলা, 74 জন সম্ভবত এ পর্যন্ত মারা গেছে ওই মামলার আসামি হিসেবে, এবং নির্বিচারে তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। আপনি যে তদন্তের কথা বলছেন, স্বাধীন তদন্ত কমিশন যেটি গঠন করা হলো, সেটির তদন্ত রিপোর্ট আজও পর্যন্ত আলোর মুখ দেখেনি। এখন এখানটাতে একটি বিষয় কিন্তু রয়ে গেছে, ওই ঘটনাকে ধামাচাপা দেবার জন্য যারা উঠে পড়ে লেগেছিলেন,
বিগত সরকারের সময় এই ঘটনাটি ঘটেছে, সেই যারা এটিকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে বা আড়াল করতে চেয়েছে, তারা কিন্তু ক্ষমতার মসনদে সেই সময়ই ছিল, 24-এর আন্দোলনের পরেও তারা সেইখানটাতে ছিল, তারা এখনও আছে এবং তারা চাইছেন যে সত্যটা আড়াল করে যাতে মানে মূল ঘটনাটাকে বাইরে না আসতে দেয়া যায়, তাহলে অনেক কিছু বেরিয়ে আসবে। এবং এর পেছনে কিন্তু শুধু অভ্যন্তরীণ রাজনীতি না, এর ভেতরে কিন্তু এটিকে নিয়ে কিন্তু দেশের বাইরের রাজনীতিও কিন্তু আছে। কালকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলছিলেন পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী শক্তি। আপনি কিছুক্ষণ আগে একটা হেলিকপ্টারের কথা বলছিলেন, কিংবা দেশের বাইরের কারো ষড়যন্ত্র বলছিলেন। এটা কি আসলে সেনাবাহিনীকে দুর্বল করতেই এই স্বাধীনতা? দেখেন, আপনি আমাদের সেনাবাহিনীকে যেভাবে দুর্বল করার কথা আপনি বলছেন, যে আমাদের সেনাবাহিনীর ভিতরে বলা হয়, আমরা যতটুকু জেনেছি বা শুনতে পাই, যে আমাদের সেনাবাহিনীকে একেবারে অকার্যকর করে ফেলবার জন্য বা অন্য একটি রাষ্ট্রের তল্পি বাহক হিসাবে পরিণত করবার কিন্তু অপচেষ্টা দীর্ঘদিন ধরে চলেছে। সেটি বিগত সরকারের সময় সেখানটাতে আরও বেশি রসদ জুগিয়েছে বলে আমরা জেনেছি। এবং এই যে আমার সেনাবাহিনীকে দুর্বল করে ফেলা বা অন্য একটি দেশের পুতুলে পরিণত করার যে প্রচেষ্টা, সেটি কিন্তু স্পষ্ট নানান ঘটনার মধ্যে দিয়ে। পিলখানায় কাদেরকে হত্যা করা হয়েছে? আমার সেনাবাহিনীর সূর্য সন্তান যারা, শ্রেষ্ঠ অফিসার যারা ছিলেন, 57 জনকে নৃশংসভাবে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশকে এই যে সীমান্ত, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যাতে দুর্বল করে ফেলা যায় বা স্বাধীনতা সার্বভৌমত্বকে যে কোনো সময় চ্যালেঞ্জ করা যায়, এই কারণটাই ছিল এর নেপথ্যে। আমার কাছে বারবার ঘুরে ফিরে এই বিষয়টি এসছে। এবং আপনি দেখবেন যে আমাদের সেনাবাহিনী কথায় কথায় বিগত দিনে আমরা শুনেছি, যে কোনো ঘটনা ঘটলেই ছুটে যেত ভারতে। এবং সে এমন যেন অবস্থা যে আমাদের সেনাবাহিনীর একটি দপ্তর মনে হয় দিল্লিতে রয়ে গেছে, সেখান থেকেই হয়তো বা আমাদের সব নির্দেশনা আসে। আমরা অতীতে কিন্তু সেরকম দেখেছি। তো সেই জায়গা থেকে আমরা নিশ্চয়ই তারেক রহমান প্রধানমন্ত্রী যেটি বলেছেন, আমি মনে করতে চাই যে শুধু কথাই নয়, উনি যেটি বলেছেন সেটির ভেতর খুঁজে বের করবেন এবং জনসমক্ষে সেটি জানাবেন কি ঘটেছিল সেদিন এবং কেন আমার এই সেনাবাহিনীর সূর্য সন্তানদেরকে এভাবে হত্যা করা হলো, এর নেপথ্য কারণ কি, কারা কারা জড়িত ছিলেন। আপনি 24-এর যে তদন্ত কমিটি, সেটিও প্রকাশ্যে আসুক, সবাই জানুক যে আসলে কি ঘটনাটি ঘটেছে। এবং এ পর্যন্ত 2টি মামলা হয়েছে। আপনি দেখবেন একটি মামলায় যেভাবে শত প্রায় 200-র মতো লোককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আবার যাবজ্জীবনও এরকম দেওয়া হয়েছে। এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় মামলা আমার যেটুকু মনে হয়। প্রায় 600-র মতো আসামি করে এই মামলা দীর্ঘ সময় ধরে এটি চলেছে। তো আমরা মনে করতে চাই একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় দেশ ফিরেছে এবং মানুষের জানবার এবং জানাবার যে অধিকার সেটি ফিরে আসবে। এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার এই মানুষের যে ন্যূনতম যে অধিকার, সত্য প্রকাশের যে অধিকার, সেটিকে নিশ্চিত করবেন সেই আশা রাখি। আমরা দেখেছি যে বিডিআর এর নামকরণ যে বিজিবি করা হয়েছিল, আমরা যেটা খবর দেখলাম 2-1টা পত্রিকায়, আবার নতুন করে হয়তো আবার বিডিআর নামে ফেরত যাওয়া হবে। এটা কি আসলে মনোবল বাড়াবে? দেখেন, নাম দিয়ে মনোবল ভাঙা আর বাড়ানোর মধ্যে কোনো কিছু আছে বলে মনে করি না, কিন্তু বিডিআরকে তো একেবারে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। আপনি দেখবেন বিজিবি গঠন করবার পর তাদের পোশাক পরিবর্তন করা হলো। পোশাক পরিবর্তন করে কি হলো? বিজিবিকে শক্তিশালী করবে কে? বিজিবিকে শক্তিশালী করবার জন্য পার্শ্ববর্তী দেশের যারা বর্ডার গার্ড, তাদের কাছ থেকে ট্রেনিং নিতে হবে। মানে যিনি আমার জন্য হুমকি, তার কাছ থেকে আমি প্রোটেকশন নেব, শিখব যে সে আমাকে কিভাবে, আমি তার কাছ থেকে শিক্ষা নিতে হবে যে আমার বিজিবি বিএসএফের কাছ থেকে প্রশিক্ষণ নিচ্ছে যে তার বর্ডার কিভাবে সুরক্ষা করতে লাগবে। মানে বাঘের কাছ থেকে শিখতে হবে যে আমার নিরাপত্তা কতটুকু,
বাঘ আমাকে শিখিয়ে দিচ্ছে। তো এর মধ্য দিয়ে কি হয়েছে আসলে এটি যেটি বলছিলাম যে পদে পদে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমার সীমান্ত সব কিছুকে অরক্ষিত করবার একটি অপকৌশল চলছিল দীর্ঘদিন ধরে। তারই অংশ হিসেবে বিডিআরকেও কিন্তু দুর্বল করে ফেলা হয়েছিল, মনোবল ভেঙে দেওয়া হয়েছিল এবং বিডিআরের ঘাড়ে এই দোষ এমনভাবে চেপে দেওয়া হচ্ছিল যাতে বিডিআর নামে আর কখনো কোনো কিছু কেউ মাথা তুলে দাঁড়াতে না পারে, বা তারা স্বাধীন স্বকীয় একটি সংস্থা বা একটি ফোর্স সেটি যেন কার্যকর না হতে পারে। আপনি দেখবেন যে আমাদের বর্ডার রক্ষার জন্য বিডিআর সাহস পায় না। গত 17 বছরে আমরা দেখেছি বিডিআর সাহস পায় না, কিন্তু একজন কৃষক কাস্তে হাতে সেখানে দাঁড়িয়ে যায়। আর বিডিআরের সামনে আমার কৃষক, আমার পাশে সীমান্ত এলাকার নিরীহ মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে, কোনো বিকার নাই। শুধু ফ্ল্যাগ বৈঠক হচ্ছে, ফ্ল্যাগ মিটিং হচ্ছে, ফ্ল্যাগ মিটিংয়ের মধ্য দিয়ে আমি সেখান থেকে সরে আসছি। কিন্তু আমি আমার কথাটি, আমার ভয়েসটি যে রেজ করব এবং আমার উপরে যে অন্যায় অত্যাচার করা হলো সেটির যে প্রতিকার চাইব বা প্রতিকার করব, সে উদ্যোগটাও কিন্তু আমরা দেখি নাই। জি, আমরা আরেকটু ইতিবাচক আলোচনা করতে চাই। গতকাল প্রধানমন্ত্রীর বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ফ্যামিলি কার্ড বিষয়ে, যে 10 মার্চ থেকে এই কার্ডটি তিনি উদ্বোধন করবেন এবং সেই সাথে দেশের প্রাথমিক যে 14টি উপজেলায় শুরু করা হবে, নারীদের স্বাবলম্বী করতে প্রত্যেককে দেয়া হবে কার্ড প্রতি 2,500 টাকা। এই সিদ্ধান্ত কিভাবে দেখছেন, বা এটাকে আসলে নারীদের স্বাবলম্বী করতে কতটা ভূমিকা রাখবে? ধন্যবাদ। আমি বলবো যে এটি বিএনপির নির্বাচনী ইশতেহারের একটি বড় অংশ জুড়ে ছিল এই কার্ড, ফ্যামিলি কার্ড, এবং সেই ফ্যামিলি কার্ড নিয়ে নানান ধরনের কথাবার্তা হয়েছে। কিন্তু ফ্যামিলি কার্ডের যে উদ্দেশ্য সেটি হয়তো প্রধানমন্ত্রী তারেক রহমান তার যে নির্বাচনী ইশতেহারে যেটি বলেছেন সেটির মধ্য দিয়ে হয়তো বা সাময়িক কিছুটা স্বস্তি হয়তো মিলবে পরিবারগুলোতে, কিন্তু যেটিকে মাস্টার প্ল্যান হিসেবে নেওয়া হয়েছে, আমি বলবো যে ওনার যে নির্বাচনী প্রতিশ্রুতি উনি সেটি হয়তো পালন করবেন, নিশ্চয়ই পালন করবেন। প্রথমে 14টি উপজেলায় প্রত্যেকটি উপজেলার একটি ইউনিয়ন এবং একটি ওয়ার্ডে মূলত এই কার্যক্রমটি চালাবেন এবং পরিবার প্রতি 2,500 টাকা করে হয়তো দেবেন। কিন্তু এই দেওয়ার মধ্য দিয়ে স্বাবলম্বী করার চেয়ে আমার মনে হয় যে এটিকে রেখেই, যাতে এটি দীর্ঘমেয়াদী না করে দ্রুত সময়ের মধ্যে এই নারীদেরকে যদি চিহ্নিত করে ফেলতে পারেন আপনি, কারা দুর্বল, কারা একেবারে দরিদ্র সীমার নিচে বাস করছে, কাদেরকে স্বাবলম্বী করার দরকার, এই আপনি ভর্তুকি বা টাকা দিয়ে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে স্বাবলম্বী করাটা দীর্ঘমেয়াদে হয়তো সম্ভব হবে না, কিন্তু তাদেরকে স্বাবলম্বী করতে হলে তাদেরকে কর্মমুখী করে নিয়ে আসতে হবে। কর্মমুখী করতে পারলে, তাদের হাতে যদি কাজ দিতে পারেন এবং সেই কাজ দিয়েই যেন তারা তাদের জীবন জীবিকা চালাতে পারে, তারা যাতে টিকে থাকতে পারে, সেই দিকে যদি সরকার উদ্যোগ নেয় শুরু থেকেই, সরকারের প্রতিশ্রুতি ঠিক থাকুক, কিন্তু যত দ্রুত সম্ভব তাদেরকে স্বাবলম্বী করার উদ্যোগ নেবে সরকার, সেটি আমরা আশা করতে চাই। জি, অসংখ্য ধন্যবাদ জনাব সুলতান মাহমুদ আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শক, এই ছিল আজকের ফ্রন্ট পেজ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। শুভ সকাল।